নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এটি তোমাদের ক্লাস 12-এ যে হিস্ট্রি যে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, কোয়েশ্চেন ব্যাংকে তোমাদের 2-এর মান আর 3-এর মানগুলি যেগুলি রয়েছে সবগুলির আনসার আমি এখানে তোমাদের নিয়ে এসেছি। আর একটা ভিডিওতে তোমাদের বাকি যে কোয়েশ্চেনগুলি থাকবে 4-5 সবগুলি কোয়েশ্চেন আমি নিয়ে আসবো। দুইটা ভিডিওতে তোমাদের সবগুলি কভার হয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখো। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, শুধুমাত্র একটা ক্লিক দেওয়ার ব্যাপার। ঠিক আছে, আর একটা ভিডিওটাকে লাইক দিয়ে দিও আর ভালো একটা কমেন্ট করে দিও তোমার কোনো প্রশ্ন থাকলে, বা তুমি অবশ্যই করতে পারো। ঠিক আছে, তো দেখো শুরু করি। চলো আমরা দেখো, তো প্রথম যে কোয়েশ্চেন এটা হচ্ছে ষোড়শ মহাজনপদগুলোর মধ্যে এই দুটি প্রজাতান্ত্রিক এবং দুটি রাজনৈতিক জনপদের নাম হলো। ষোড়শ মহাজনপদের দুটি প্রজাতান্ত্রিক জনপদ হলো বজ্জী ও মল্ল, আর দুটি রাজনৈতিক হলো মগধ, কৌশল। ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থের লেখককে, এই গ্রন্থ থেকে কি তথ্য পাওয়া যায়? ইন্ডিয়া গ্রন্থের লেখক হলো গ্রিক লেখক মেগাস্তিনিস। এই বই থেকে মৌর্য রাজধানী পাটলিপুত্রের বিবরণ পাওয়া যায়, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদ সম্বন্ধে বিবরণ পাওয়া যায়, ভারতীয় সমাজের বিবরণ পাওয়া যায়, মৌর্য প্রশাসন সম্বন্ধে বিবরণ পাওয়া যায়। কাকে কেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়? চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়। তিনি 340 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা বিন্দুসারের মৃত্যুর পর 321 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, এটা হিন্দুর দিকে দেখতে গেলে চন্দ্রগুপ্ত মৌর্যকে আছে, আবার মুসলিমের দিকে দেখতে গেলে এটা অন্য একটা আসে। ঠিক আছে, তোমরা এটা চেক করে নিও একটু। মানব জাতির প্রথম ধর্মগুরু কে ছিলেন? তার দুটি জনকল্যাণমূলক কাজের নাম করো। ঠিক আছে, তারপর দেখো এটার আনসারটা নেই, বার করতে বলে গেছি মনে না, এটার আনসারটা এই আনসারটা যেটা রয়েছে না, এটা হিন্দুর দিকে হিন্দুভাবে দেখতে গেলে এটা এক ক্রম আসে, আর মুসলিমের দিকে দেখতে গেলে এটা আরেক ক্রম আসে। ঠিক আছে, তো তোমরা বইয়ে কোনটা রয়েছে তোমরা অবশ্যই এটা দেখে নিও। এটা ঠিকই আছে, এই নাম্বারটা 3 নাম্বারটা। হ্যাঁ, 5 নম্বরটা দেখো, অশোকের ধর্ম বলতে কি বোঝো? অশোক শাসনকালে ধর্ম বলতে সাধারণত বৌদ্ধ ধর্মের নীতি শিক্ষা ও নৈতিক আদর্শকে বোঝানো হয়, তবে এটি শুধুমাত্র ধর্মীয় অর্থে সীমাবদ্ধ ছিল না। অশোকের ধর্ম মূলত ন্যায়, নৈতিকতা, অহিংসা, দয়া, সত্যবাদিতা এবং প্রজাদের কল্যাণের প্রতি তার প্রতিশ্রুতি প্রকাশ করত। আলভিরুনিকে তুলনামূলক ধর্মতত্ত্বের জনক বলা হয় কেন? আলভিরুনিকে তুলনামূলক ধর্মতত্ত্বের জনক বলা হয়, কারণ হলো তিনি বিভিন্ন ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞান ও বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অধ্যাপক মাফা বলেন, আলভিরুনি শুধু মুসলিম বিশ্বেরই নন, তিনি বরং ছিলেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন। ঠিক আছে, রিহাল্লা গ্রন্থটি কার লেখা? রিহাল্লা গ্রন্থ থেকে কি সম্বন্ধে, রাজপাতা সম্বন্ধে কি জানা যায়? তো রিহাল্লা গ্রন্থটি ইবন বতুতা লেখা, এখানে বন বতুতা হয়ে গেছে, এটা ইবন বতুতা হবে। হ্যাঁ, রিহাল্লা গ্রন্থটি কার লেখা? ইবন বতুতার। হ্যাঁ, রিহাল্লা গ্রন্থে ভারতের দাসপাতা সম্পর্কে তথ্য পাওয়া যায়। তো দাসপাতার প্রচলন কিভাবে ছিল, দাসদের ব্যবহার কিরকম ছিল। ঠিক আছে, তারপর দেখো, বার্ষিয়া ও বেশরিয়া কাদের বলা হয়? তো বার্ষিয়া হচ্ছে শরীয়ত মেনে চলা সুফিদের বলা হয় বার্ষিয়া, আর শরীয়তের নিয়ম অনুসরণ করে না তাদের বলা হয় বেশরিয়া। ভক্তিবাদী আন্দোলন বলতে কি বুঝো? ভক্তিবাদী আন্দোলন বলতে হিন্দু ধর্মের মধ্যে মধ্যযুগে উদ্বুদ্ধ হওয়া এক ধরনের ধর্মীয় প্রবণতাকে বোঝায়। এই আন্দোলনে একক দেবতার প্রতি ব্যক্তিগত ভক্তির উপর জোর দেওয়া হতো। ভক্তিবাদী আন্দোলনকে ধর্মীয় সংস্কার আন্দোলনও বলা হয়। ঠিক আছে, সুফিবাদে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সুফিবাদের দুটি বৈশিষ্ট্য হলো, সুফিবাদে ভক্তিমূলক ধারণা রয়েছে। সুফিবাদে তাওহিদ বা একতা এবং মহব্বত বা প্রেম মূলত্বপূর্ণ। হ্যাঁ, সুফিবাদে আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা হয়। ঠিক আছে, তারপর দেখো, ইসলাম ধর্মের 5টি স্তম্ভ বা পালনীয় কর্তব্য কি? ইসলাম ধর্মের 5টি স্তম্ভ পালনীয় কর্তব্য হলো শাহাদা বা ইমামের ঘোষণা, তারপর দেখো সালাদ বা নামাজ, জাকাত বা দান, রোজা বা সাহুম, হজ্জ বা তীর্থযাত্রা। ঠিক আছে, তোমরা যে কোনো একটা লিখলে হবে, বা যে কোনো একটা। হ্যাঁ, স্ল্যাশ ও কাফের কাদের বলা হয়? স্ল্যামস ও একটি সংস্কৃত শব্দ, বিদেশিদের বর্ণনা করতে ব্যবহৃত হয় যারা বৈদিক সংস্কৃতি ও ধর্মের অংশ ছিল না। শব্দটি কোন জাতি বা বর্ণের লোকেদের বর্ণনা করতে ব্যবহৃত হতো। ঠিক আছে, তারপর দেখো, কাফের হচ্ছে আরবি শব্দ যা ইসলাম বিশ্বাস করে না যারা মুসলিম নয় তাদের বলা হতো কাফের। ঠিক আছে না, শব্দটি প্রায়ই কাফের বা অবিশ্বাসী হিসাবে অনুবাদ করা হয়। পদ্মমহল কোথায় অবস্থিত? এটি কয়তলা বিশিষ্ট? পদ্মমহল ভারতের কর্ণাটকে অবস্থিত, এটি 2 তলা বিশিষ্ট। ঠিক আছে, কে কখন হাম্পি শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার করেন? হাম্পি শহরে ধ্বংসাবশেষ আবিষ্কার হয় 1800 সালে, কর্নেল কলিন ম্যাকেঞ্জি আবিষ্কার করেন। ঠিক আছে, কারা কখন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? হরিহর বুক্কা রায় 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 2 ভাই সঙ্গম রাজবংশের সদস্য ছিলেন।
গোপুরম কি? কে গোপুরম নির্মাণ করেছিলেন? মন্দিরের বিশাল প্রবেশদ্বারকে গোপুরম বলা হয়, নির্মাতা রাজা কৃষ্ণদেব রায়। ঠিক আছে। তালিগোটার যুদ্ধ কখন কাদের মধ্যে হয়েছিল? তালিগোটার যুদ্ধ 23শে জানুয়ারি 1565 সালে হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের হিন্দু রাজাদের বাহিনী এবং বিজাপুর, বিদার, আমেদনগর এবং গোলকুন্ডার মুসলিম সুলতানদের মধ্যে হয়েছিল। ঠিক আছে। তারপর দেখো, কোন নদীকে কেন্দ্র করে বিজয়নগর সাম্রাজ্যের বিকাশ ঘটে? বিজয়নগর সাম্রাজ্যের অবস্থিত একটি খালের নাম কি? এটা হচ্ছে তুঙ্গাভদ্রা নদীকে কেন্দ্র করে। হ্যাঁ। মিল্কিয়ত কাকে বলে? মিল্কিয়ত বলতে ব্যক্তিগত মালিকাধীন জমিকে বোঝায়, যা কৃষকদের পরিবর্তে সাধারণত জমিদার, অভিজাত ও সাধারণত ব্যক্তিদের হাতে থাকতো। মোগল যুগের কৃষি ব্যবস্থার মহিলাদের ভূমিকা কী ছিল? মোগল যুগের কৃষি ব্যবস্থার মহিলাদের প্রধানত গৃহস্থালির কাজের পাশাপাশি কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা ধান রোপণ, শস্য সংগ্রহ, পশুপালন ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা করত। ঠিক আছে। তারপর দেখো, টুডুরমূল ব্যবস্থা কি? রাজা টুডুরমূলের রাজস্ব আদায়ের ব্যবস্থাকে টুডুরমূল ব্যবস্থা বলা হয়। তিনি মুঘল সাম্রাজ্যক আকবরের অর্থমন্ত্রী ছিলেন। টুডুরমলের বন্দোবস্তের মধ্যে রয়েছে যাবত নামে পরিচিত রাজস্ব ব্যবস্থা, যা দাহশালা নামে পরিচিত কর ব্যবস্থা ছিল। হ্যাঁ। মোগল যুগে জলসেচ ব্যবস্থা কেমন ছিল? মোগল যুগে জলসেচ ব্যবস্থা উন্নত ছিল। কূপ, বাঁধ, ক্যানেল ও জলাধারের মাধ্যমে কৃষি জমিতে পানি সরবরাহ করা হতো। ফতেহপুর সিকরির কাছে আকবরের সময় তৈরি করা নাহার ই ফারহাত একটি উল্লেখযোগ্য সেচ ব্যবস্থা। মোজারিয়ানদের সম্পর্কে কি জানো? মোজারিয়ান শব্দটি ফার্সি শব্দ মোজার থেকে এসেছে, যার অর্থ হলো কৃষক বা চাষি। মোজারিয়ানরা ছিল কৃষি জমির ভাড়াটে চাষি, যারা জমিদারের কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করত এবং নির্দিষ্ট পরিমাণ খাজনা প্রদান করত। ডান্ডি অভিযান কি? 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ লবণ আইন ভঙ্গ করার জন্য সংগঠিত অহিংসা আন্দোলনকে ডান্ডি অভিযান বলা হয়। গান্ধীজি 240 মাইল পথ হেঁটে ডান্ডি সমুদ্র তীরে গিয়ে লবণ তৈরি করে ব্রিটিশ আইনের প্রতিবাদ জানান। ঠিক আছে। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 1922 সালে চৌরি চৌরার ঘটনার বিক্ষুব্ধ জনতা 22 জন পুলিশকে থানায় পুড়িয়ে হত্যা করে। অহিংস নীতির পরপন্থী এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস কেন গ্রহণ করা হয়? মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পৃথক মুসলিম রাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসে ডাক দেওয়া হয়। এই দিনে ডাইরেক্ট অ্যাকশন ডেও বলা হয়, এই নামে জানা যায়। হ্যাঁ, মনে রাখবে, ডাইরেক্ট অ্যাকশন ডে। পুনা চুক্তি কখন কাদের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি 1932 সালের 24শে সেপ্টেম্বর ব্রিটিশ সরকার ও মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে হয়েছিল। গান্ধীজি কেন লবণ আইন আন্দোলনের অপরিহার্য বস্তু হিসাবে বেছে নিয়েছিলেন? গান্ধীজি লবণকে আন্দোলনের মূল বিষয় করেন কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বস্তু ব্রিটিশ সরকারের উপর উচ্চ কর আরোপ করেছিল, যা দরিদ্র ভারতীয়দের জন্য অসহনীয় ছিল। লাল বাল পাল বলতে কি বোঝো? লাল বাল পাল বলতে তিনজন জাতীয়তাবাদী নেতা হলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পালকে বোঝানো হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 13ই এপ্রিল 1919 সালের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কার নির্দেশে? ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে। ঠিক আছে। 3 নম্বর দেখো, অভিজাত শ্রেণীর মধ্যে পিতৃগোত্র বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? সৃজন কি? মহিলারা কিভাবে ধনসম্পত্তির অধিকারী হতেন? শুরুর দিকে সমাজে লিঙ্গ বৈষম্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? তারপর দেখো, প্রাচীন ভারতে জাতিপ্রথা ও জাতির উদ্ভবের কারণ কি? ভক্তিবাদী ও সুফি সাধকগণ বিভিন্ন ভাষার সাহায্য নেন। দুটি উদাহরণ দাও। ঠিক আছে। মোগল রাজশাহী জাহানরা শেখ মঈনুদ্দিনের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি কিভাবে প্রদর্শন করেছিলেন? ভক্তিবাদী আন্দোলনের গুরু নানকের অবদান আলোচনা করো। ভক্তিবাদী ও সুফিবাদীর মধ্যে দুটি সাদৃশ্য লিখো। জমিদাররা কেন রাজস্ব প্রদানে ব্যর্থ হতেন? গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে জোতদাররা কেন ক্ষমতাশালী ছিলেন? সাঁওতালরা কেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন? পঞ্চম প্রতিবেদনের প্রথম 3টি দিক উল্লেখ করো। ঠিক আছে। তো এইভাবে তোমাদের 3 মান আর 2 এর মানগুলি শেষ হলো। তোমরা অবশ্যই এটাকে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও।